ত্রিপুরায় সিপিআইএমের অন্দরে কন্দলের অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিশানা করলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আগরতলায় সাংবাদিক সম্মেলনে তার দাবি, বর্তমান রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে মানিক সরকারের রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে রক্তদান কর্মসূচি ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ তুলে মানিক সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন রামপ্রসাদ পাল। পাশাপাশি সিপিআইএমের 25 বছরের শাসনকালে রাজনৈতিক হিংসা বা সন্ত্রাসেরও অভিযোগ তোলেন তিনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। একটা খবর পরিবেশন করা হয়েছে সংগঠনের সিপিআইএম এর যে তারা যে কার্যকর্তা আছে ওনাদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে তাদের যে যুবক সময় আমি খরচ করছি। আসলে আমি প্রস্তুত ছিলাম না এই বিষয়টা নিয়ে। আমি সম্মানিত শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে একটা বিষয়কে স্পষ্টকরণের জন্য এক প্রকার মানিক সরকার এবং তার দলবল তাদেরকে একটা মিথ্যে বিষয়কে লেলিয়ে দিয়ে আমাদের সরকারের বিরুদ্ধে তোমরা যা করেছো, এখন সোশ্যাল মিডিয়ার দিন, এখন এইগুলি করা সম্ভব না। মানুষকে ভয় দেখে ঘরে বসিয়ে রাখবে এইসব আওয়াজ দিয়ে। আর কিউবা থেকে রাষ্ট্রদূত এনে এখানে আপনারা আর সিপিএম আনতে পারবেন না। ওই কিউবার ভাষা দিয়ে বলবে একটা কথা, আর আপনারা আমাদের রাজ্যের সহজ সরল মানুষকে আরেকটা কথা দিয়ে বোঝাবেন। এই দিন নেই। আপনারা কিউবার থেকে আনুন আর যেখান থেকে আনুন, আপনাদেরকে আপনাদের মুখোশ ত্রিপুরা রাজ্যের মানুষ সবকিছু এখন জানে। আপনারা কি জিনিস আপনারা কিভাবে মানিক সরকার, আপনার চেহারাটা দপদপ, আপনার পাঞ্জাবিটা দপদপ, কিন্তু ভিতর আপনার কালা। এটা আমরা জানি, কারণ এটা আপনারা তো অ্যাকচুয়ালি, আমি যদি একটু পিছিয়ে বলি যে 1993-তে উনি তো নিজেই বলেছিল, আজকে উনার কর্মীরা তো ভালো হয়ে গেল। উনি বলে নাই, উনি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল উনি উনার দলের কর্মীদের কি বলেছিল? ছাগলের 3 নম্বর বাচ্চা। তা আমার প্রশ্ন, আপনি এই ছাগলের 3 নম্বর বাচ্চার সাথে থেকে কি আপনিও ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেলেন? যেখানে আপনি মিথ্যে কথা দিয়ে এখন চান আপনি গোলা জলে মাছ ধরতে এবং আমাদের সরকার, আমাদের পার্টির বিরুদ্ধে। আপনার মতিভ্রম হয়ে গেছে আমার মনে হয়। যেখানে আপনি সব কিছু জেনেও আপনি এই ধরনের অসত্য খবর নিয়ে আপনি মাঠ ময়দান গরম করছেন। তার মধ্যে আরেকটা কথা বলতে হয়, এই যে অস্ত্রর কথা বলছে উনি, অস্ত্র হাতে নিতে হবে, যেখানে যাই পাও নিয়ে বেরিয়ে যাও। এই সিপিএম, আমি এটার মধ্যে দিয়ে বলেছি যে মানিক সরকারের সাথে কি সিপিআইএম এর রাজ্য সম্পাদকের কি গ্যাপ আছে নাকি, কোনো দূরত্ব আছে নাকি, এটা আমি বলেছি। যদি থেকে থাকে এটা ওনাদের ইন্টারনাল বিষয়, এটাতে আমি যাব না। আমার তো ধারণা যে হয়তো জিতেন বাবু আমার সাথে যেভাবে একটা সৌজন্যভাবে এটাকে আমাকে বলেছে, আমিও সৌজন্যতার মাধ্যমে আমি জিতেন বাবুকে জানিয়ে দিয়েছি। এটাই হচ্ছে স্বাভাবিক। আমরা রাজনীতি করি মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা কোনো ব্যক্তির স্বার্থে রাজনীতি তার কোনো দাম থাকেও না, আর সেটা স্থায়ী থাকে না। তো উনি আমাকে এখন এই খবরটা যদি মানিক সরকারের কাছে না থাকে তাহলে তো সেটাই হবে। আপনার প্রশ্নটাই তো আসছে, তাহলে আমার মনে হয় দুজনের মধ্যে কোনো তাদের সম্পর্ক থাকে না, বা একজন আরেকজনকে খবর দেয় না। আর এটাই দলের মধ্যে একটা চলছে, একদিকে জিতেন চৌধুরী, আরেকদিকে মানিক সরকার। একটা হচ্ছে মানিক সরকার এক্সপ্রেস, আরেকটা হচ্ছে জিতেন চৌধুরী এক্সপ্রেস। তো এটা আমাদের কোনো করণীয় নেই। ধন্যবাদ। যারা আজকে আমার বাসভবনে এসেছেন, আমার সম্মানিত শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা,
আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে একটা বিষয়কে স্পষ্টকরণের জন্য, ক্লিয়ারিফিকেশনের জন্য আমি আপনাদেরকে আজকে আপনাদের মূল্যবান সময় আমি খরচ করছি। আসলে আমি প্রস্তুত ছিলাম না এই বিষয়টা নিয়ে আমি সাংবাদিক সম্মেলন আমার করতে হবে, কিন্তু দেখলাম এই কয়েকদিন যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সংবাদপত্র থেকে শুরু করে একটা খবর পরিবেশন করা হয়েছে। তারপরও আমি এটাকে গুরুত্ব দেইনি, যেহেতু সাংবাদিকদের কাছে হয়তো এটা মিসগাইড করেছে, সাংবাদিক বন্ধুদের ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছে, সেহেতু আমি সেটাকে নিয়ে আমি কোনো আলোচনায় আসিনি। কিন্তু কয়েকদিন যাবৎ দেখছি আমাদের ত্রিপুরা সিপিআইএমের যিনি একসময় আমাদের রাজ্যের প্রায় 22 বছর উনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যকে শাসন করেছেন, উনি সহ এবং ওনার যে সংগঠনের সিপিআইএমের যে তারা যে কার্যকর্তা আছে, ওনাদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে তাদের যে যুব, আমরা তো কাজ করতে পারি, আরেক এলাকা থেকে আসবে, আরেক বিধানসভা থেকে আসবে, আজকাল তো আপনারা জানেনই কাজের খুব অভাব। সেই বিষয়ে তো 2-4টা প্রথম কথা হয়েছে। দ্বিতীয় হয়েছে যে আপনারা 15ই আগস্ট এই দিনটাকে স্বাধীনতা দিবস দিন, এটাকে কমসে কম রাজনৈতিক মুক্ত রেখে চলেন আমরা সবাই মিলে রক্তদানটা ভালো করে করি। ওরা নাকি জিজ্ঞেস করেছিল আপনারা কি রকম ভাবে করবেন, তো ওদের কথা থেকে ফুটে উঠেছিল যে তারা 10-12 জন লোকের রক্ত দেবে, এরকম একটা প্ল্যান। তখন এখানে স্থানীয় যারা আমাদের কার্যকর্তা আছে, স্থানীয় জনগণ আছে, তারা বললে না, এটাকে বড় করে করেন, আমরা রক্ত দেব এবং আমরা এটাকে এলাকাবাসী হিসেবে এটা স্বাধীনতা দিবস হিসেবেই এটাকে আমরা দেখাতে চাই যে আমরা এলাকার মধ্যে আমরা স্বাধীনতা দিবস একটা রক্তদানের মাধ্যমে একটা আমরা অনুষ্ঠান করছি। তো তাদের তরফ থেকে বলছে না, এটা আমরা ডিওএফের তরফ থেকে করব। তারপরে তাদের কথাবার্তা মিলে দেখা যাচ্ছে তারা স্বাধীনতা দিবসটাকে রাজনৈতিকভাবে তারা ব্যবহার করে, রক্তদানের নাম ব্যবহার করে তারা এখানে একটা বড় মিটিং করার একটা সিদ্ধান্ত নিয়েছে। রক্তদান হচ্ছে একটা উপলক্ষ, আসল কাজ হচ্ছে এই নবারুণ দেবের বাড়িতে, অর্থাৎ নারায়ণ দেব, উনি একসময় সিপিএমের বিভাগীয় সেক্রেটারি, এখনো মনে আছে খুব সম্ভবত, আমি সঠিক জানি না। জনগণ বলছে যে এখানে কালকের দিনটা কমসে কম আপনারা এই কাজটা করেন না, কালকে স্বাধীনতা দিবস, এখানে জাতীয় পতাকায় উঠবে, আমরা আপনাদের সাথে থাকি। তারা এই কথাগুলিকে পছন্দ হয়নি, এই নিয়ে হচ্ছে এখানে কথা একটা তর্কযুক্ত হয়েছে, এমনি তার কিছু নাই। যেগুলি আপনারা দেখছেন সেগুলি এডিটিং করে কোথায় থেকে নিয়ে এসছে, কোথাও এমন জায়গা দেখাতে পারবে না ওরা যে এখানে কেউ গিয়ে তাদের বাড়ি ঘরে গালিগালাজ বা কোনো প্রকার তাদেরকে বাজে কথা বা এটা করতে না, ভাঙচুর, কোনো কিছু না। তারা এক জায়গা থেকে শব্দ, আরেক জায়গা থেকে কোন জায়গার গ্যাদারিং, দুটুকু মিক্সড করে তারা নিজেরা ভয়েস দিয়ে তারা একটা প্রপাগান্ড সৃষ্টি করছে, এখানে করে তারা ভাইরাল করে। আজকাল সোশ্যাল মিডিয়া অনেক সুবিধা, যে যেভাবে পারে সেইভাবে নিজের মন করে বলে বানিয়ে দেয়, হয়ে যায়। তারপরও আমি এটাকে বেশি একটা মাথা ঘামাইনি। আচ্ছা ঠিক আছে, তো আমি জিতেন চৌধুরী বাবুকে আবার রাত্র যখন 9টার সময় ফোন করলাম, পরিবেশ ছিল, আমি জানি, আমি তখন বিজেপি করি, আমরা জানতাম সিপিএম আমার পরিবেশ ছিল না, জোট সরকার ছিল। জোট সরকারই তাদের সময়ে তো অনেক কিছু হয়েছে, এই রাজ্যের মানুষের প্রতি কিভাবে শাসন করেছে, শাসনের বদলা জোট সরকার শোষণ করেছে।
তারপরও বলবো সিপিএম আমার মতন পরিবেশ ছিল না। সিপিএম শুধুমাত্র আসতে পেরেছে একমাত্র নরসিমা রাওয়ের এই সংখ্যালঘু সরকারকে বাঁচাতে গিয়ে। এই নরসিমা রাও এটাকে বন্ধক দিয়েছিল এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর কাছে, আর সেখান থেকে সিপিএম 25 বছর এই রাজ্যে থাকার সুযোগ পেয়েছে। নইলে সিপিএম 25 বছর থাকার সুযোগ তাদের কখনো হওয়ার সম্ভাবনা ছিল না। আমরা দেখেছি যে সিপিএম কত শক্তিশালী ছিল। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যে এই ধরনের অস্ত্র নিয়ে যে যেখানে যেটা পান সেটা নিয়ে আপনারা নামার জন্য উস্কানি দিচ্ছেন। ছেলেগুলির যদি কিছু হয়, বিজেপির যুব মোর্চার সমস্ত, আমরা এই শিক্ষা দেই না বলে অনেকেই ভাবে বিজেপির সংগঠন দুর্বল। আমরা যুব মোর্চাকে কখনোই আমরা তাদেরকে কুশিক্ষা দেইনি, আমরা তাদেরকে সভ্যতা শিখিয়েছি এবং বিজেপির আইডিওলজিটা আসলটা কি তারা জানে। তো জানে বলে তারা শান্ত শিষ্ট ডিসিপ্লিনের ভাবনা নিয়ে তারা চলে। যেখানে যাদের কোনো অসুবিধা হয় তারা চুপচাপ থাকে। এই কারণে রাস্তাঘাট তাদেরকে গরম করো, মানুষের উপর অত্যাচার করো, ওই বিরোধীদের উপর হামলা করো, এই শিক্ষা আমরা যুব মোর্চাকে দেইনি বলে আপনারা এই ধরনের কথা বলেন। যে যেখানে পারো সেখানে লাঠি ধরো, এই ধরো। আপনি হয়তো জানেন না মানিক সরকার বাবু, যে আমাদের আরএসএস এর দণ্ড সম্বন্ধে মনে হয় আপনি জানেন না। আরএসএস এর দণ্ডের প্রহার আর আপনার যত বড় অস্ত্র থাক সেইগুলি দিয়ে কোনো কাজ হবে না। আপনি ভাববেন না যে আপনি আবার উগ্রপন্থী দিয়ে যেভাবে আপনারা 1977 সালে এই সময় আপনারা 10 বছর আপনারা শাসন করে গিয়েছেন এই উগ্রপন্থীদেরকে লেলিয়ে, জনজাতিদেরকে লেলিয়ে। তারপর আপনারা এসেছেন এই নরসিমা রাওর সাথে সওদাগিরি করে ত্রিপুরাকে বন্ধক নিয়েছেন। এই সুযোগ আর নেই, কারণ আপনাদের সঙ্গী, আপনাদের যে কংগ্রেস, তাদেরই তো অবস্থা ছই অবস্থা। তারা কিভাবে বেঁচে থাকবে সেটা নিয়ে তারা লড়াই করছে। আপনাদেরকে কোথা থেকে বাঁচাবে? আমি সাবধান করে দিচ্ছি, সিপিএম এর যারা দীর্ঘকাল গুন্ডামি করেছেন, গুন্ডামি করে মানুষকে শাসন করেছেন, মাফিয়াগুলি, সাবধান থাকুন। আমরা চাই না এই রাজ্যের মধ্যে রাজনৈতিক সন্ত্রাস আবার পুনরায় চালু হোক। আমরা চাই রাজনীতি করব, যার যার অধিকার নিয়ে, যার যার দলের নামে তারা রাজনীতি করুক। কিন্তু এরকম পরিবেশ করবেন না, তাহলে কিন্তু এবার বাঁচবেন না। তো আমি আজকে এই মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে আমি মানিক সরকারকে এই কথাটাই বলছি, উনি যেন এই ধরনের মিথ্যে অসত্য খবর নিয়ে যেন আর আমাদের এই রাজ্যকে বিভ্রান্ত না করে। তাহলে কিন্তু এটার জবাব মানিক সরকারের দিতে হবে। আর মানিক সরকারের এই গুন্ডা বাহিনীর যদি কিছু হয় তাহলে এটা মানিক সরকার দায়িত্ব নেবে। এই ধরনের অপপ্রচার আজকে আমরা বলে চুপচাপ আছি, আমাদের কাছে সমস্ত ক্ষমতা আছে, তারপর আমরা চুপচাপ আছি। অথচ তারা এইভাবে তাদের নিজের দ্বারা, জিতেন চৌধুরী নিজে আমাকে বলেছে যে আমরা এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছি। তারপর এটা নিয়ে এই সারা রাজ্যের মধ্যে একটা প্রপাগান্ডা করছে। তারা কখনোই তো তারা জাতীয় পতাকাকে সম্মান দেয়নি, এখন তারা নতুন করে তাদের প্রেম জেগেছে দেশের প্রতি। আবার এই দিকের থেকে কিউবা থেকে রাষ্ট্রদূত এনে তারা এখানে লাফালাফি করছে। কি ধরনের ভণ্ডামি রাজনীতি এই সিপিএম এর বলেন আর এই মানিক সরকারের বলেন। তো যাই হোক, আমি আজকে এই কথাগুলি বলেছি, আপনারা এই সত্যটাকে আপনারা ক্লিয়ার করে দেবেন। আপনাদের কাছে আমার আবেদন যে এটা জাতীয় পতাকাকে কেউই এখানে বাধা দেয়নি, এখানে রক্তদানে কাউকে বাধা দেয়নি। তারা এটাকে ক্যান্সেল করে দিয়েছে, তারা নিজের উদ্যোগে এটাকে ক্যান্সেল করেছে। আর দোষ চাপাচ্ছে আমাদের, অর্থাৎ এই যে সিপিএম সারা জীবন এই যে মিথ্যে কথা বলে রাজনীতি করে, এটা আবার নতুন করে তারা প্রমাণিত দিয়েছে। এই কথা বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা রক্তদান শিবির সংগঠিত করা যাবে। যুবনেতা, এলাকার গণতান্ত্রিক আন্দোলনের নেতা, ছাত্র জীবন থেকেই আন্দোলনের সাথে যুক্ত। খারাপ কাজ তো কিছু না,
অসুস্থ মানুষ লড়াই করছে বেঁচে থাকবার জন্যে, ডাক্তার বলেছে রক্ত লাগবে, সেই রক্ত দেওয়ার জন্য উদ্যোগ আইল। এটা করা যাবে না। তার অর্থটা কি করা যাবে? লুট করা যাবে, মানুষকে মানে প্রতারণার জালে আটকে সর্বশান্ত হরণ করা যাবে। এই যদি চলে তাহলে আমাদের রাজ্যের অবস্থাটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। এই যে পরিস্থিতি, তারই প্রতিফলন কিন্তু আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি তার অফিসে যে ফাঁসিতে ঝুলে জীবন দিয়ে গেছেন। এবং আপনারা দেখছেন যে এটার একটা যথার্থ তদন্ত দ্রুত করার জন্যে আমাদের ত্রিপুরার হাইকোর্টের একজন বিচারপতিকে মাথায় বসিয়ে এই তদন্ত কাজটা যাতে সম্পাদন করা হয়, করলো না। প্রথম 5 জনের কমিটি, তারপরে 20 জনের কমিটি, এটা 40 জনের কমিটি করলেও কিছু যায় আসে না। মাথায় তো একজন নিরপেক্ষ অবস্থান নিয়ে গোটা বিষয়টার তদন্ত করা সম্ভব হয়, এরকম একটা লোক তো বসানো দরকার। তাতে আপত্তিটা কি আমাদের রাজ্যের সরকারের? তারা কিছু একটা লুকোতে চাইছে, পাশ কাটাতে চাইছে, চেপে রাখতে চাইছে। সবটাই হচ্ছে তাদের দুর্বলতা, ব্যর্থতা। জনবিরোধী যে ভূমিকা, তার থেকে মানুষের মধ্যে যে ক্ষোভ, এর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। তাতে পুলিশ কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না এবং পুলিশের মহানির্দেশক হিসেবে তিনি সেখানে যথার্থ সহায়ক ভূমিকাও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে দিতে পারছেন না। এটাই তার আমাদের যা মনে হয়েছে যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তিনি এই পথ বেছে নিয়েছেন। যদি যে পথটা তিনি বেছে নিয়েছেন এটাকে আমরা সমর্থন করতে পারি না। এটা অসাধারণ গুণী, স্বচ্ছ, কর্মে সফল এবং সুদক্ষ এরকম একজন পুলিশ অফিসার আমরা ত্রিপুরায় যেমন হারালাম, সারা দেশের জন্য কিন্তু তাকে আমরা হারালাম। এটার তদন্ত ঠিক মতো হবে না। এটার যেমন উদ্যোগ নাই, রক্তদান শিবির কারা করছে, মানে এটাকে বাধা দেওয়ার কাজ এটা এই শাসক দলের নেই। এই ছেলেদেরকে তো এই করে তো লাভ নেই। তাদের যারা নেতৃত্ব তারাই তো এটাকে প্রভোগ করছে। কাজেই এদেরকে বিচ্ছিন্ন, কুণ্ঠাসা এবং রাজনৈতিক সংগ্রামে পরাস্ত করা ছাড়া স্বাধীনতার সংগ্রামের যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়। কাজে এই সবটা জিনিস ভাবনায় রেখেই আমাদের বিশেষ করে যুব অংশ, ছাত্র, তাদেরকে আগামী দিনে আরও সাহসী কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী তো জানেন, তো তার তরফ থেকে তো একটি কথাও শুনলাম না এখনো। এটা বলতে হবে আবার আমাদের, তাহলে তিনি কেন মুখ্যমন্ত্রী? কিন্তু স্বরাষ্ট্র দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত নয়, পুলিশ তো সব জানে। তাহলে তার কাছে যে খবর গেছে, মুখ্যমন্ত্রীর কাছে সকাল থেকে মধ্যরাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে আইন শৃঙ্খলা জনিত প্রশ্নে যে কোনো ঘটনা ত্রিপুরার যে কোনো প্রান্তেই সংঘটিত হোক, তার সমস্ত তথ্য তার কাছে পৌঁছে দেওয়া হবে। এটাও নিশ্চয়ই তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এটা বাইরে থেকে আবার বলতে হবে কেন? স্বতঃপ্রণোদিত হয়ে তিনি যদি এটার বিরুদ্ধে থাকেন তাহলে তিনিই তো সেখানে বলবেন। আমরা তো এখন পর্যন্ত কোনো কথা শুনলাম না। এর অর্থটা